দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পাহাড়, নদী, সমুদ্র আর সমতলে ঘেরা বাংলাদেশ ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় হলেও শিল্প হিসেবে পর্যটন খাত এখনও অনেক দুর্বল। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি পর্যটক আসার হার কমেছে, এমনকি অভ্যন্তরীণ পর্যটকও নিরাপত্তার প্রশ্নে ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ পদক্ষেপ নিলে পোশাক শিল্পের পর এই খাতই হতে পারত বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম মাধ্যম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, গভীর বনাঞ্চল, দিগন্ত বিস্তৃত চা বাগান, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতি আর প্রাণ প্রাচুর্যে ভরা বাংলার রূপ মোহিত করে সবাইকে। বাংলা সাহিত্যে, কবিতায়, গানে এই রূপ উঠে এসেছে নানাভাবে, নানা বর্ণনায়। এই রূপের স্পর্শ পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এই আগ্রহটাকেই পুঁজি করে শক্তিশালী হতে পারত এদেশের পর্যটন শিল্প, কিন্তু বাস্তবে তা হয়নি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় কমেছে 1,30,00,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 159 কোটি টাকা। 12 সালের পরের থেকে ইনবাউন্ড ট্যুরিজমের যে ধসটা নামছে সেটা একেবারে অবিশ্বাস্য। কারণ আমি 2010-11 সালে বা আপনি যদি 9-10 সালে বলি, তখন বেঙ্গল ট্যুরস বছরে 8 থেকে 10 হাজার বিদেশি পর্যটক হ্যান্ডেল করত। এখন সেই সংখ্যাটা 2 থেকে 300। তিনি জানান, যেটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে। ডোমেস্টিক ট্যুরিস্টদের প্রেশার এত বেশি এবং কালচার আর নেচার বেসড প্রোডাক্টের প্রধান শত্রু হচ্ছে ট্যুরিস্ট। তারা এগুলোকে নষ্ট করে ফেলে। সম্ভাবনাময় এই খাত নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের 1400 যে টুরিস্ট সাইট আছে, কিছু কিছু সাইটে যেগুলো ল্যান্ডমার্ক টুরিস্ট অ্যাট্রাকশন পপুলার, সেখানে আমরা প্রায়োরিটি বেসিসে সেই জায়গাগুলো গুরুত্ব দিচ্ছি যে সেখানে কানেক্টিভিটিটা আগে বাড়াতে হবে, যোগাযোগ ব্যবস্থা সেটা হচ্ছে। প্রকৃতি রক্ষায় মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দিন দিন পর্যটন নগরীতে রূপ নিচ্ছে সুনামগঞ্জ। হাওরের সৌন্দর্যের টানে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেখানে। তাই জেলা শহরে নির্মিত হচ্ছে আধুনিক হোটেল, রেস্টুরেন্ট। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে তরুণ ও যুবকদের। দেশের উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জ একসময় শুধু কৃষি ও হাওরের মাছের জন্য পরিচিত ছিল, কিন্তু গত কয়েক বছরে হাওরের প্রকৃতি আর সম্পদের উপর ভিত্তি করে পাল্টে গেছে এই অঞ্চলের চিত্র। বিশেষ করে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বাড়িকাটিলা, জাদুকাটা নদী, শিমুলবাগান, নীল ঝর্ণা সহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নামে। এখানে আসছি হাউস বোটে, সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর। আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ভিতরে আমরা যখন ভাসছিলাম তখন বিভিন্ন বোট থেকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যাবতীয় হাতে যেটাই থাকে সেটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে। প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। পর্যটকদের সেবায় নতুন রূপে গড়ে উঠছে জেলা শহর। নির্মিত হচ্ছে আধুনিক বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট, যেগুলোতে কাজের সুযোগ পাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। আমরা 20-25 জন কাজ করতেছি, লোকাল ছেলেপেলে। স্টাফ আছে টোটাল 10 জন। আমরা সবাই সুনামগঞ্জে। সুনামগঞ্জের বেশিরভাগ এমপ্লয়ি হচ্ছে সুনামগঞ্জের স্থানীয়। পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে পৌর প্রশাসন। বর্তমান পর্যটন মৌসুমে কেন্দ্র করে কয়েকটি আধুনিক মানের হোটেল তাদের কার্যক্রম শুরু করেছে। তো হোটেলগুলিকে আমরা অনুমোদন দেওয়ার প্রাক্কালে যে নির্দেশনাগুলি দিয়েছি, সেখানে মোটা দাগে মূলত আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে বিষয়টি আছে সেটার উপরে গুরুত্ব দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি। হাওড়ের নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গাপূজার শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। এদিকে পূজা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। নারায়ণগঞ্জের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। আমরা কথা বলছি তার সাথে। গৌতম, এবার পূজা উপলক্ষে কেমন দেখছেন
ক্রেতা বিক্রেতাদের মাঝে প্রতিক্রিয়া এবং তাদের বেচাকেনা সম্পর্কে আমাদের দর্শকদের বিস্তারিত জানাবেন। সনাতন ধর্মীদের সবচেয়ে বড় প্রাণীর উৎসব দুর্গাপূজা দুয়ারে করা নাড়ছে, শঙ্খধ্বনি উলুধ্বনি জানান দিচ্ছে উৎসবের আমেজ। সেই উৎসবকে বরণ করে নিতে হিন্দু ধর্মীরা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিপণী বিতানগুলিতে। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের বিপণী বিতানগুলিতে কিন্তু দুপুরের পর কিন্তু বেচা কেনা বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। শেষ দিনে, আজ যেহেতু শেষ দিন, সেই হিসেবে কিন্তু জমজমাট বেচা কেনার আশা তারা করছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে শপিং মলগুলোতে, বড় ব্র্যান্ড শপগুলোতে কিন্তু নতুন নতুন পোশাকের ডিজাইনের তারা কিন্তু বাহারি পসরা সাজিয়ে বসেছে। সেই সাজে তারা দিচ্ছে বিভিন্ন পোশাকে কিন্তু অফার। সেই অফারে বিশেষ মূল্য ছাড়ে মানুষ একের অধিক পোশাক কিনছেন। তবে যে বিষয়টি আমরা কথা বলে জানিয়েছেন বিক্রেতারা, তারা জানিয়েছেন গতবারের তুলনায় এবার কিন্তু বেচাকিনি তুলনামূলক কম। তবে সরবরাহ তারা বেশি করেছেন। তারা যে পোশাকের ট্রেন্ড রয়েছেন, যে পুজোর পোশাক রয়েছেন, সেই পোশাকগুলিতে কিন্তু তারা পাতলা পোশাকের সমারোহ সুতি কটনের দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। আমরা দেখেছি শাড়ির দোকানগুলিতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল, সেই সাথে কিন্তু গহনা এবং কসমেটিকের দোকানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। বেচাকিনি শুক্রবারে যে তুলনায় যতটুকু হয়েছে এবং আজ আরো বেচাকিনির আশা তারা করছেন। যে বিষয়টি, এই দুর্গাপুজোর শেষ সময় কিন্তু পুরুষরা কিন্তু পাঞ্জাবি এবং পায়জামা, তারা পুরুষদের পোশাকে কিন্তু তারা কিন্তু শেষ দিনে বেশি কেনাকাটা করে থাকেন, যে বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে সন্ধ্যার দিকে বেচাকেনা বাড়বে বলে তারা জানিয়েছেন। পোশাকের দাম নিয়ে যে বিষয়টি ক্রেতারা বরাবরই দাবি করে আসছেন, তুলনামূলক দাম এবার একটু বেশি। তবে বিক্রেতারা বলছেন উৎপাদন ব্যয় বেশির কারণে কিন্তু সামঞ্জস্য রেখে পোশাকের দাম রাখা হয়েছে। তবে বিশেষ মূল্য ছাড়ে পোশাকের ব্র্যান্ড শপগুলি কিন্তু হিন্দু ধর্মীয়রা বেশি যোগ দিচ্ছেন। তবে নারায়ণগঞ্জের ডিআইটি, চাষারা সময় মার্কেট এবং ডিআইটি সুপার মার্কেট, আলমাস পয়েন্টে বিভিন্ন দোকানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। ক্রেতারা তাদের স্বাদ এবং পছন্দের মতো পোশাকটি কিনছেন এবং তারা কিন্তু উৎসবের আমেজটাকে আরো নতুনত্ব করার জন্য পরিবার পরিজন নিয়ে এই পোশাক কেনাকাটা করছেন এবং তার শিশু বাচ্চাটিকে কিন্তু যে পোশাকটি কিনছেন, বিশেষ করে যে বাহারি রঙের যে রঙিন কালার রয়েছেন, সেই পোশাকের দিকে কিন্তু তারা ঝোঁক দিচ্ছেন। এবং এখন পর্যন্ত সকাল থেকে কেনাকাটা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই কেনাকাটা বাড়বে বলে তারা আশা করছেন। সেই সাথে শেষ দিনেও জমজমাট একটি বেচাকেনা হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। এই ছিল আসলে আমার কাছে দুর্গাপুজোর কেনাকাটার সর্বশেষ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। বরগুনায় এবার হয়েছে ধানের বাম্পার ফলন, তবে কৃষকদের মুখে হাসি নেই। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা। 2 মণ ধান বিক্রি করেও মিলছে না 1 কেজি ইলিশ। ইলিশ বাঙালির জাতীয় গর্ব, ভোজের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু গর্বের এই প্রতীক এখন গরিব ও নিম্নয়ের মানুষের জন্য শুধুই স্বপ্ন। কারণ 1 কেজি ইলিশের দাম 2500 টাকার মতো। এই দামে ইলিশ কিনতে হলে একজন কৃষককে বিক্রি করতে হয় 2 মণ ধান। বরগুনার মাঠে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে তাই হাসি নেই। দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। প্রতিদিন শত শত মেট্রিক টন ইলিশ উঠলেও এই অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের ভাগ্যে তা জোটে না। কৃষকেরা ইলিশ দাদা কিভাবে কিনবে কোন, যেই দাম, আয়ের উপরে সব, আয় নাই, ব্যয় করবে কেন? কৃষকেরা তো খাইতে চায়, ঠিক আছে, কিন্তু তারা তো ক্রয় ক্ষমতার বাইরে। যদি 500-600 টাকা কেজি হইতো তো মানুষ কিনে খাইতে পারতো। 1 কেজি ঝাটকা যদি 1900 টাকা কেনা লাগে, তাই সাধারণ মানুষ কয় টাকা আয় করে? 2 মণ ধান বিক্রি করেও কৃষকরা 1 কেজি ওজনের ইলিশ কিনতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে যা দেখছি যে এই অঞ্চলের কৃষক পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা এক সময় এই ইলিশের নাম ভুলে যাবে। মধ্যবিত্ত পক্ষেও সম্ভব লাগে না, কারণ এই যে দাম, এটি আমাদের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে। এর সব ক্ষমতা আমাদের নাই, ক্রয় ক্ষমতার সব ক্ষমতা আমাদের নাই। 3 মণ ধান বেচলে এবার আমাকে 1 কেজি ইলিশ মাছ কিনতে পারি, তাই আমাকে কি গরিব বন্ধু আমাকে সম্ভব? ইলিশ মাছ খাইতে পারবো না, 3 মণ লাগবে ধান বেচতে 1 কেজি ইলিশ মাছ কিনতে। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। যদি আমরা বিপণন নিয়ে আরো ভালো কাজ করতে পারি, সেক্ষেত্রে কৃষক এই দামগুলো আরো ভালো পেতে পারে। আর ধানের দাম কৃষক যেভাবে উৎপাদন করে, যে পরিমাণ কষ্ট হয়, তারপরে কৃষককে যে পরিমাণ শ্রম দিতে হয়,
তো ধানের দাম সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রধান খাবার ভাত, আমাদের প্রধান ফসল ধান, সেই ক্ষেত্রে ধানের দাম আরো বেশি হওয়া উচিত। এবছর বরগুনা সদর উপজেলায় 14,000 হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই বিষয়ে আরও তথ্য নিয়ে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে 1 কেজি ইলিশের দাম 2,500 টাকা। তো এই মুহূর্তে কেমন দেখছেন পরিস্থিতি এবং এ বিষয়ে বিক্রেতাদের ব্যাখ্যাটা কি? নুজত, আসলে এই বছর কিন্তু আউশ ধানের বাম্পার ফলন হয়েছে, কৃষক যেটা বলেছেন, কিন্তু তারা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না। সেখানে কিন্তু 920 টাকা 900 টাকা করে বিক্রি করছেন তারা মন। এখানে কিন্তু আসলে এই কৃষক থেকে শুরু করে যারা মধ্যবিত্ত রয়েছে তারাও কিন্তু ইলিশ মাছ খেতে পারছে না। যেখানে ইলিশের উৎপাদন এবং এখানে ইলিশ প্রজনন কেন্দ্র, সেখানে কিন্তু ইলিশ মাছ খেতে পারছেন না এই অঞ্চলের মানুষ। সেখানে আমরা দেখেছি যে প্রায় 50,000-এর মতো এখানের জেলে রয়েছে যারা এই ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সেই সকল মানুষ কিন্তু এই ইলিশ খেতে পারছে না। এটা কিন্তু সবচেয়ে বড় একটি দুঃখের সংবাদ। এবং আমরা যদি আপনাদেরকে জানাই যে 1 কেজি ইলিশের দাম কিন্তু 2500 থেকে প্রায় 2700 টাকা। কিন্তু যেখানে 1 মণ ইলিশ বা 2 মণ যেখানে ধান বিক্রি করছেন 900 টাকা 920 টাকা, সেখানে কিন্তু আসলে 2 মণ ধান বিক্রি করে তারা কিন্তু ইলিশ নিতে পারছেন না। এটা কিন্তু আসলে কৃষক আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা এখানে মৎস্য কর্মকর্তা বা এখানে যারা রয়েছেন কৃষক, আমরা তাদের কাছে যদি আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বাজার সিন্ডিকেট যতক্ষণে না ভাঙবে ততক্ষণ আসলে এই ইলিশ আসলে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। এটা আসলে খাওয়া যাবে না। সেটা কিন্তু আমরা দেখেছি। এছাড়া যদি আমরা যদি বলি যে যেখানে ইলিশ উৎপাদন, সেই ইলিশগুলো সরাসরি যে সমুদ্র থেকে আসে, সেই ইলিশগুলো কিন্তু অন্যত্র চলে যায় ঢাকা কিংবা অন্য জায়গায়। কিন্তু এই এলাকার মানুষ এই ইলিশগুলো খেতে পারে। এখানে শুধু পায়রা, বিষকেলি, বলেশ্বর এবং আন্দারমানিক নদীতে যে মাছটা পাই, সেই মাছটা কিন্তু এখানকার বাজারগুলোতে বিক্রি করে, তার দাম অনেক চওড়া। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 4 অক্টোবর থেকে কিন্তু আবার 22 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন সরকার। সেখানে কিন্তু এই ইলিশ মাছ ধরা, শিকার করা এবং মজুত করা সম্পূর্ণ নিষেধ। এখন কিন্তু সেখানে আরো কিন্তু হতাশায় পড়বেন এই সকল যারা জেলে রয়েছে, তারাও কিন্তু বলছে যে পর্যাপ্ত পরিমাণে ইলিশ কিন্তু এই স্থানীয় যে নদীগুলো রয়েছে সেখানে কিন্তু নাই, যার কারণে এই মাছগুলোর দামও বৃদ্ধি। প্রতিনিয়তই তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে থাকে। বিভিন্ন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বৃষ্টি, মেঘ হলেই কিন্তু তারা কিন্তু আবার কিনারায় ছুটে আসেন। আসলে এই নিয়ে মূলত চলছে বরগুনার মাছ বাজার এবং কৃষকের দুর্দশা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অনুষা। দর্শক, ইলিশের দরদাম নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পটুয়াখালীতে। সেখান থেকে ইলিশের বাজারের খবর জানাবেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, আপনার জেলায় ইলিশের দাম কেমন দেখছেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন। নুজহাত, ইলিশের যে একটা দুষ্প্রাপ্যতা ছিল, সেই দুষ্প্রাপ্যতা কিন্তু কিছুটা আসলে কমেছে। আমরা গত 1 সপ্তাহ ধরে দেখেছি বিগত দিনের তুলনায় ইলিশের পরিমাণ বাজারে কিছুটা বেড়েছে এবং আগের তুলনায় আমাদের উপজেলায় কিন্তু দাম আসলে কিছুটা কমেছে। আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের দামটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবছর কিন্তু সেটি আমরা লক্ষ্য করিনি। ইলিশের আমরা এই বাজারে এসে দেখেছি এখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে এবং এর পরের যে ইলিশটা সে 800 থেকে 900 গ্রাম, অর্থাৎ 7 থেকে 800 এবং 900 গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে এবং 5 থেকে 600 গ্রামের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি দরে এবং যে ঝাটকা ইলিশটা রয়েছে সেই ইলিশটা কিন্তু এখানে বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। এখন মূলত এর আগে ইলিশের দামটা কিন্তু আসলে অনেকটা চড়া ছিল। মাছের দুষ্প্রাপ্যতা কমায় এবং যে সকল জেলেরা গভীর সাগরে যায় এবং নদীতে যে সকল জেলেরা মাছ শিকার করছে, সেই মাছ কিছুটা ধরা পড়ার কারণে আসলে মাছের দাম কিছুটা কমেছে। তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আগামী 4 অক্টোবর থেকে ইলিশের বাধাহীন প্রজননের জন্য কিন্তু আসলে মাছ ধরার উপর, নদী এবং সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করছে সরকার। এই নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম অনেকটা বাড়তে পারে, এখানকার যে ব্যবসায়ী আছে তারা কিন্তু আমাদের জানিয়েছে। তো আসলে নুজহাত, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদ।